প্রতিদিন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ভাই, তোর কি অপরিপক্ক মেয়ে লাগবে? তুই কি চাস না ভাবি সুস্থ হয়ে উঠুক? ভাবি সুস্থ হলেই তো তুই প্রেমের উপাখ্যান আগাতে পারবি। না হলে যেই অবস্থা তোর, ভাবি তোর ভয়ে মুখও লাগাবে না তোর সাথে। আব্বে মিয়া, একটু তো রোমান্টিকতা দেখাতে পারিস। এত ভয় ডর দেখালে বাচ্চা মেয়ে বাচ্চা নিয়ে ফুরুং করে উড়ে যাবে ভাবি। তখন যাস সাইপাস কিলিস। হাসিন চোখ পাকিয়ে আসিফের দিকে তাকায়। চোখের শান্ত নজর দেখে আসিফ আমতা আমতা করে বলে, আরে আজকালকার মানুষের ভালো করলেও খারাপ হয়ে যায়, কেন বুঝি না। ফ্রিতে এতক্ষণ সাজেশন মারলাম, তার জন্য অমল লুক মারলি। একটু তো একটু কেম তোমার সাথে রোম্যান্স করবো, এটা তুই চাস? ছিছি, তোর বোনের মতো শিলাকি যাওয়ানি টাইপ মাল থাকলে। হাসিন ঠাস করে একটা ঘুষি মেরে দিল আসিফের নাক বরাবর। আসিফ মূলত প্রস্তুতি নিয়েছিল মার খাওয়ার, তাই হাসিন নাক বরাবর হাত চালাতে আসিফ পেছন মরে যায়, যার কারণে সেই ঘুষি লাগলো আসিফের পেশিবহুল পিঠে। দাঁতে দাঁত চেপে পিঠ মালিশ করতে করতে হাসিনের দিকে ফিরল। হাসিন অগত্যা তীক্ষ্ণ নজরে ইয়ানার দিকে তাকিয়ে থাকছে। এই মেয়েকে খুঁজে পাওয়া থেকে এখনো তার কি এমন কীর্তিকলাপ এই ডক্টর এনায়েতকে শোনানো লাগছে কে জানে। কই, আসতে থেকে তার ব্যাপারে তো নাক গলালো না। সে জানে না হাসিন লাইকস হার নাক গলানো ইন হিজ ম্যাটার। একটু নাক গলিয়ে দেখার চেষ্টাও করছে না পাগলি মেয়েটা। এত কিসের কথা এই ডক্টরের সাথে? এখন নিজের অবস্থা দেখেই যা দশা, মনে হচ্ছে মেয়েটার জন্য 1 বছরের ইন্টার্নি করতে মেডিকেলে ঢুকে পড়তে হবে। কি লাভ এই লেফটেন্যান্ট হয়ে, যদি তার দেয়া দেওয়ানগিরি মেয়েটার হৃদয় স্পর্শ করতে না পারে। অদ্ভুত, নিজেই তো পাগল হয়ে যাচ্ছে। ও গড, প্লিজ না একটু তো তাকাও, কিছু তো বলার চেষ্টা করো। ওকে ফাইন, কথা না বলে যদি একটু তাকাও, আই সোয়ার আজ তোমাকে সুখের কিয়ামত দেখাবো, যেখানে তোমার কপালে না শনি না মঙ্গল বই কি সোম ঘুরিয়ে দেখাবো। তুর্বের কাছে মনে হচ্ছে সে স্বর্গে ভাসছে। তার রুমে দলিলকৃত বউ মিসেস শ্যামলী অর্ধনগ্ন হয়ে বিছানায় আবেদনময়ী বেশে তাকে ইশারায় কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় হাতের আঙ্গুলির মাধ্যমে তাকে কাছে আসার আহ্বান করছে। তুর্ব অফিস ফাইল ওভারে ড্রপের উপর রেখে শার্টের বোতাম এক একটা খুলতে খুলতে বিছানার দিকে এগিয়ে গেল। তখনই তার দরজায় কেউ জোর জোরে বাড়ি দেয়। অসমে দরজায় বাড়ি পড়ায় বেমানান আক্রোশে ফেটে পড়ল তুরুপ। দরজা খুলতে কৃতিশাকে নজরে এলো। এই মুহূর্তে মেয়েটার প্রতি তার কোনো উত্তেজনা কাজ করছে না, বংশে তো তার মহিয়াসী আবেদনশীল নারীর কাছে যাওয়ার জন্য আকুপাকু হয়ে আছে। কৃতিশা বিধ্বস্ত কণ্ঠে বলে, স্যার প্লিজ হেল্প মি, ইউর ম্যানেজার ট্রাইং টু মলেস্ট মি, প্লিজ স্যার। কথাটা বলতেই কৃতিশা তার মালিক তুরুপের পা জড়িয়ে কেঁদে উঠল। বিদেশি চামড়ার এই মেয়ের কন্দনত মুখ দেখেও হৃদয় করল না তুরুপের। আরত্য সে গলা উঁচিয়ে ম্যানেজারকে ডাক শোধায়। কৃতিশা ভয়ে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে যায়। তুরুপের কাছে খুব আশা নিয়ে এসেছে সে। তার ভাবনা স্যার বোধহয় ম্যানেজারকে হুমকি দেবে। ম্যানেজার খুব ঘাবড়ে গিয়েছে। কৃতিশার উপর তার বহু পুরনো দিনের নজর। আজ বাগে পেয়ে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে চাপ প্রয়োগ করতে চেয়েছিল, এতে মেয়েটার চিলাচিলি আরম্ভ হয়ে যায়। হাতের থেকে ছুটে তুরুপ স্যারের রুমে এসে চেঁচিয়ে যায়। ভীতিমুখে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল ম্যানেজার। তুরুপের ডাকে ভীতিমনে সামনে এসে দাঁড়ায়। তুরুপ হামি দিয়ে বলে, তুই জানিস তরুণ রহমান তার পার্সোনাল মোমেন্টে ডিস্টার্ব মোটেও পছন্দ করে না। তাহলে কোন সাহসে এই প্রস্টিটিউট আমার রুমে এসে দরজা ধাক্কায়? হ্যাঁ, তোর কাছে কি তোর তোর চাকরি মূল্যবান না? নাহলে বল আজ কি ছাড়াই করতেছি? কৃতিশা হতভম্ব। সে রেপ্ট, তাও এই সাইকো মানুষটার জন্য। ভেবেছিল এক পুরুষই তাকে ভোগ করেছে, বিধে অন্য কেউ তাকে ছুঁতে পারবে না। কিন্তু তার ভ্রান্ত ধারণা যেন মুহূর্তের মধ্যেই সত্য প্রমাণিত হলো। মানুষটার বিবেক নেই, এই তো এক অমানুষ। ম্যানেজার ললসার দৃষ্টিতে কৃতিশার দিকে তাকিয়ে জিভ চেটে বলে, কাম অন বেবি, আই উইল পে মোর মানি। চুপ ধরম করে দরজা বন্ধ করে দিল। কৃতিশার হাত খপ করে ধরে ফেলল ম্যানেজারটা। অষ্টাদশী কন্যার পদার্পণ করেছে এই কৃতিশা। কপালে সুখের দেখা মিলল না তার। শেষমেশ প্রস্টিটিউট নামে পরিচিতি লাভ করলো। ম্যানেজারের কাছ থেকে কেঁদে কেঁদে নিজের হাত ছাড়ানোর চেষ্টা চালায়, কোনো লাভ হলো না। অর্ধবয়স্ক এক ম্যানেজারের শক্তির কাছে অষ্টাদশী ক্ষুধার্ত এক অসহায় নারী দুর্বল। কৃতিশা তার নখ দিয়ে খামচি মারে। বিক্ষিপ্ত হয়ে ম্যানেজার কৃতিশাকে কাঁধের উপর উঠিয়ে পৈশাচিক হাসি দিয়ে নিজের রুমের দিকে এগুলো। কৃতিশা আকুতি মিনতি করতে লাগলো। তার চোখের সামনে ভাসমান হলো ফাউজিয়ার মায়ের সেই জবানবন্দি।
মা তুই আমার সাথে আয়। এই নরকে থাকলে প্রতিদিন খুন হয়ে থাকবি। এই নরকে যতদিন ইসরায়েল আসেনি ততদিন তুই রেহাই পাবি না মা। আমার সাথে চল, ভেগে যা। কৃতিশা নিজের জীবনের চেয়েও বেশি মান্য করত ফাউজিয়ার মাকে। বিদে সে তার হাতের উপর হাত রেখে বলে, নো আন্টি, ইউ ক্যান গো। আমি নিজেকে সামলে নেব। প্লিজ, ইউ ক্যান গো অ্যান্ড ফর ফাইন্ড ইউ ডটার। প্লিজ আন্টি, ব্রিং হার টু দিস হেল অ্যান্ড ফ্রি আস। মমতাময়ী ফাউজিয়ার মা কৃতিশার আত্মত্যাগের কান্না করে দেন। তিনি জানেন তিনি পালিয়ে গেলে মেয়েটার উপর অজস্র নির্যাতন হবে। মেয়েটা না চেয়েও নিজেকে নরকে ঠেলে দিল। তিনি মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলেন, মা চিন্তা করিও না, ধৈর্য রাখো। ফাউজিয়া আসবে, সে নিশ্চয়ই আসবে, দেখে নিও। আর এসে ওই জানোয়ারগুলোর বিনাশ করবে। হঠাৎ হইচয়ের শব্দ শুনে কৃতিশা কিছু টাকা ফাউজিয়ার মায়ের হাতে গুজে দিয়ে পেছনে গলির দরজা দিয়ে পালিয়ে যেতে সাহায্য করলো। তারপর তার চোখ ছিল মমতাময়ীর যাওয়ার চিহ্ন অবধি। যখন সেই চিহ্ন পুরোপুরি মিটে গেল তখনই সে নিজেকে নিয়ন্ত্রণ করে ফিরে এলো মহলে, যেখানে ম্যানেজার সকলে অসাবধানতার জন্য চিল্লাচিল্লি করছে। কৃতিশা কৌশলে নিজেকে লুকিয়ে দাঁড়িয়ে রইল। ম্যানেজার শান্ত হয়ে হুমকি দিয়ে বলে, Find the old lady at any cost. গার্ডসহ মেয়েটা যার যার মতো ফিরে যায়। কৃতিশা যেতে নিলে ম্যানেজার তার দিকে তাকিয়ে বলে, You see Kritisha come in my room? কৃতিশা ভয় পেলেও স্বাভাবিক বেশে রুমে যায়। মূলত ম্যানেজার বেশিক্ষণ হাইপার হলে তার চাহিদা মেটাতে হয়। এতদিন যাবৎ কৃত্রিমভাবে চাহিদা মিটিয়েছে। আজ তার জলজান্ত এক নারী শরীর চায়, যার ফলে নজর এই বিদেশিনী চামড়ার মেয়ের উপর পড়ে। মেয়েটার প্রতি তার আলাদাই হট অ্যাট্রাকশন কাজ করে। সাদা চামড়ায় হামলে খুবলে খেতে মজাই হবে এমন ধারণা তার। সোফায় বসে পায়ের উপর পা তুলে আহ্লাদি কণ্ঠে বলে, Come dear and sit beside me. কৃতিশার শরীর কাঁপছে। পূর্বে এই কাঁপন সে অনুভব করেছিল তুরবের কাছে। আজ পুনরায় সেই অনুভব হয়। তার মনে অজানা আতঙ্ক সৃষ্টি হলো। ঢোক গিলে ম্যানেজারের কাছ থেকে কিছুটা দূরে সরে আসলো। ম্যানেজার তার রূপের দিকে তাকিয়ে বলে, Make a peck for me. কৃতিশা মাথা নাড়ল, কাপ হাতে ড্রিঙ্ক বানাতে লাগলো। ম্যানেজার নীরবে তাকিয়ে আছে। কৃতিশা যেই না গ্লাসটা এগিয়ে দিল তেমনি ম্যানেজার তার চাপ দেয়। ভয়ে গুটিয়ে চিৎকার করে রুম থেকে বেরিয়ে পড়ে কৃতিশা। ম্যানেজার মুখে কিছু যায়। ঠাস করে রুমের দরজা বন্ধ হওয়ার শব্দে ধ্যান ফিরল কৃতিশার। সে খেয়াল করলো তাকে বিছানায় ফেলে দিয়েছে ম্যানেজারটা। সে হাত জোর করে আকুতি করতে লাগলো, কিন্তু পৈশাচিক প্রাণী কি আর তার শিকারকে শিকার না করে ছেড়ে দেয়? না, চালো না। পুরো রুম ভারী হয়ে উঠল কৃতিশার কান্নায়, চিৎকারে। বিছানায় কৃতিশার আরো একবার রক্তক্ষরণ হলো। এই নিপীড়ন নির্যাতন সয়ে উঠতে পারছে না মেয়েটা। ম্যানেজার তার হাত জোড়া আবদ্ধ করে প্রহর চালায়। হঠাৎ রুমের বাতি নিভে যায়। রুমের জানালা আপনা আপনি খুলে গেল। ম্যানেজার তখনও তার শরীর কৃতিশার সঙ্গে লাগিয়ে রেখেছে। জানালা খোলার পর মৃদু হাওয়া বয়ে গেল, রুমের ভেতর প্রবেশ করতে লাগলো। আকাশে বিদ্যুৎ চমকে উঠছে ক্ষণে ক্ষণে। ইয়ানার বিছানার মধ্যে বালিশের সঙ্গে গা হেলিয়ে বসে আছে। তার তন্ময় দৃষ্টি জানালার বাহিরে ওই বিদ্যুৎ চমকানোর মধ্যেই আবদ্ধ। তার জীবনটা এক অদ্ভুত চক্রে এসে ফেসে গেল। হাত এগিয়ে আদুরির স্পর্শ দিল নিজের উদরের মধ্যে। ডক্টর নির্মলা মুখার্জির কথা আদৌ তার মস্তিষ্কের টনক নাড়িয়ে দেয়। দেখুন ফাউজিয়া, আপনার এবং ডক্টর এনায়েতের কথা রাখতে আমি হাসিন আর আসিফকে ভুল তথ্য দিয়েছি, কিন্তু সত্য সম্পর্কে আপনার অবগত। বাচ্চাগুলো রেপের কারণে আপনার গর্ভে আসেনি। নিশ্চয়ই আপনার সাথে বিগত কয়েক মাসে কিছু ঘটেছিল যা আপনার অজানা। আপনার থেকে সেই কয়েক মাসের স্মৃতি জোগাড় করতে হবে। অ্যাজ এনি হাউ। ডক্টর এনায়েত ইয়ানার মাথায় হাত বুলিয়ে ডক্টর নির্মলা মুখার্জির দিকে তাকিয়ে করুণ গলায় জিজ্ঞেস করলো, আমার বোনের আলট্রা ঠিকভাবে করিয়েছেন তো ডক্টর? মানে আমি দেখুন ডক্টর এনায়েত, আপনি একজন ডক্টর, আপনি রিপোর্ট সচক্ষে দেখেছেন। আমার যদি ভুল না হয় ফাউজিয়া, আপনি স্বেচ্ছায় কারো সাথে ইন্টিমেট হয়েছেন। ডক্টর নির্মলা। কিছুটা গলা উঁচিয়ে ডেকে উঠল ডক্টর এনায়েত। তবে ডক্টর নির্মলা মুখার্জি ঘাবড়ে অথবা ভীতি হয়ে পড়েনি। বয়স কম হয়নি তার। গুরুত্বপূর্ণ কথা বলার সময় তিনি মোটেও বিচলিত হন না। অহরহ কেস সলভ করেছেন তিনি। অকপটে কথা বলার মতো সাহস তিনি রাখেন। এনা তার ভাইয়ের হাত আঁকড়ে বলে, I need to. Now what happened with me? ডক্টর এনায়েত বোনের পাশে বসলো। সে সময় ডক্টর নির্মলা তাদের স্টেজ দিয়ে পেরিয়ে যান। কেননা হাসিন অথবা তার পরিবারে কেউ চলে এলে তাদের অভিনয় ফাঁস হয়ে পড়বে।
বিদায় ডক্টর এনায়েত কড়া চোখে রাখার জন্য দুজন গার্ডকে নার্সের ছদ্মবেশে নিয়ে কেবিনের বাইরে পাহারারত থাকতে আজ্ঞা করে দেয়। বনু, আমি নিজেও তোর ব্যাপারে বলতে পারছি না, তুই সমাধান দিতে পারবি। তুর্বের সাথে তোর সংসারটা ছিল, আমার সাথে মনোহিরও আমাকে তোর বিয়ের পর তুর্বের সাথে সংসার ভালো যাচ্ছে না সেটা জানিয়েছিল। বাকিটুকু জানার আগেই 5 মাস পর শুনেছি তোকে মনোহিরারা হারিয়ে ফেলেছিল। বিশ্বাস কর, মনে হচ্ছিল একটুর জন্য বনু আমার পায়ের জমিন সরে গিয়েছিল। মন চাইছিল নিজ হাতে তুর্বের গর্দান আলাদা করে দিই, কিন্তু মনোহিরা জানালো তুর্বের সাথে ঝগড়া করেই 5 মাস আগে তুই বেরিয়ে গেছিলি। তোদের মধ্যকার ঝগড়া সম্পর্কে তারা আর কিছুই জানে না, আমিও জানতে অপেক্ষা ছিলাম। তুই বল, এবার কি হয়েছিল তোর সঙ্গে? ইয়ানা তো তুর্বের কথা মুখ থেকে বের করার পূর্বে গার্ড এসে জানে হাসনের বোন মুক্তি আসছে। এনায়েতের সাথে ইয়ানা তার কথা পূর্ণ করতে পারল না। এনায়েত আশাভরা চোখের চাহনি ফেলে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানাও স্বাভাবিক হয়ে চোখ বুজে নেয় যেন সে ঘুমে। তবে তার দিক থেকে একটা সত্য হলো, সে মাঝে মধ্যে উন্মাদ হয়ে উঠত। এতে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারত না। হঠাৎ এক নরম ভেজা স্পর্শ উদরের উপর পড়ে চমকে ভাবনা থেকে বেরিয়ে এলো ইয়ানা। খেয়াল করলো হাসিন তার উপর অধঃসা অবস্থায় উদরের উপর চুম্বন দিচ্ছে। ডোক গেল ইয়ানা। মাঝরাতে এই মানুষটার মনে অসভ্যতামি কেন জাগে বুঝে না সে। তার শিডিউলস করার প্রকৃত সময় বুঝি এখনই। ইয়ানা হাত বাড়াতে চেয়েও পারল না। উদয়ের উপর অবস্থান করছে হাসিনের মুখমণ্ডল। স্নিগ্ধ চেহারায় দাড়িগুলো তার উদরের চামড়ায় কাটা কাটা অনুভূতি জাগিয়ে তুলছে। মুখের মধ্যে বিন্দু বিন্দু জল, মনে হচ্ছে মুখ ধুয়ে সোজা তাকে উন্মাদ করতে এসেছে। এই পুরুষের আসল উদ্দেশ্য কি? আমতা আমতা করে ইয়ানা জিজ্ঞেস করে।